চমক বলছিল যে আমরা একটা কাজ করি, আমরা রাত ধরে শ্যুট করি, আমরা বিকেলের পর থেকে শুটিংটা শুরু করি। তো ডিরেক্টর বলছিল যে আপু বিকেলের পর থেকে শ্যুট শুরু করবো, আমার গল্প তো ঢের, আমি নাইট ধরে কীভাবে করবো। তো বললো যে না, অনেকে তো করেই, বিভিন্ন চাইলেই তো নিজেরা বসে আলোচনায় সাপেক্ষে এটা করা যায়। তো ডিরেক্টর এটাতে সায় দেয়নি। তো যেটা হয়েছে যে ও বলছিল যে এত গরমের ভিতরে আমি কীভাবে বাড়ি যে শট দিব, উত্তেজিত। হ্যাঁ, তো এই উত্তেজিত ব্যাপারটা নিয়েই আসলে ওর সাথে কিছু টুকটাক কথা কাটাকাটি বা এই জিনিসগুলো ঘটেছে ওখানে। তো মানে বারে বারে যেটা হয় যে আমি একবার সাক্ষী দিতে গিয়েই অনেক বড় একটা এলিগেশনসের মাঝে পড়েছি। তো আমার মনে হয় যে যে সেটগুলোর কথা উঠেছে ওখানে তো আমি ছাড়াও প্রত্যেকটা সেটে 40-50 জন মানুষ কাজ করেছে। আমাকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেই পারি, চমককে বাঁচানোর জন্য মিথ্যা বলতেই পারে, আপনারা তাহলে ওই বাকি 10টা মানুষের কাছে যে কথা বলেন, কারণ ওরা খুবই সামান্য একটা অর্থের বিনিময়ে কাজ করতে আসে, সারাদিন কষ্ট করে কাজ করে। এই মানুষগুলো আমার মনে হয় না যে কাউকে ফেলে দেওয়ার জন্য তার ব্যাপারে খারাপ কথা বলবে বা কাউকে উঠানোর জন্য তার ব্যাপারে মিথ্যা কথা বলে তাকে উপরে তুলে ফেলবে। তারা যা বলবে সত্যিটাই বলবে। চমক যথেষ্ট স্মার্ট একজন মানুষ, শিক্ষিত একজন মানুষ, ও এমবিবিএস নিয়েও পড়ালেখা করেছে। হ্যাঁ, তো এরকম একটা শিক্ষিত মেয়ে যে আবার একজন অভিনেত্রী, তাও আবার উনি নায়িকা, উনার তো ক্ষমতা কম হওয়ার কথা না কোনো দিক থেকেই। হ্যাঁ, উনি যথেষ্ট ক্ষমতার অধিকারী। এমন একজন মানুষ, তাকে যদি আমি বাজে প্রস্তাব দিয়েই থাকি, তাহলে এতদিন কেন উনি এটা নিয়ে কথা বললেন না? উনি কি বলবেন এটার জন্য? আমি উনাকে অন্যভাবে বুঝিয়েছি বা মাফ চেয়েছি বা কিছু না। উনি কেন বললেন না এতদিন কথা? উনি আগে কথা বলতেন। আজকে যখন উনার এগেইনস্টে কিছু বিচার এসেছে, একটা ইউনিট থেকে, একটা সেট থেকে, একটা সিন ক্রিয়েটের কথা এসেছে যেখানে আমি জড়িত না, তখন কেন এই কথাগুলো আসলো? এই পুরো ঘটনাটাকে ঘোরানোর জন্য, যেটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে যদি এমন কিছুই হয়ে থাকে, সে কেন আগে এটা নিয়ে কথা বললো না? সে কেন আমার সাথে এতদিন কাজ করলো? সে কেন তার গাড়িতে করে আমাকে আমারই বাসায় ড্রপ করলো? প্রবলেম হলে তো সে আমাকে অ্যাভয়েড করতো। প্রবলেম হলে সে আমার সাথে কাজ করতো না, সে আমার সাথে কথা বলতো না, সে সংগঠনে জানাতো। সে হয়তো বা এটা নিয়ে নিউজ না করাতো, সে সংগঠনে জানাতো। সে তো কোনোটাই করে নাই। আমি আরশ থিয়েটার থেকে আসা একটা ছেলে, আমার আম্মু একজন অ্যাক্ট্রেস, অ্যান্ড মানে যথেষ্ট স্ট্রাগলের রাস্তা ছিল আমার এখানে আসা। এমন না যে আমার বাবা খুবই বড় কেউ, আমি কোটি কোটি টাকা আমার আছে পারিবারিকভাবে, অ্যান্ড সেই টাকা খরচ করে আমি এখানে এসেছি। নো, আই হ্যাড টু ফাইট এভরি ডে, এভরি সিঙ্গেল ডে। আমার প্রত্যেকটা রাস্তা আমার মনে আছে, আমি কী রাস্তা দিয়ে হেঁটে এসেছি এই পর্যন্ত। হ্যাঁ, সো আমার ওই ক্ষমতা নেই যে আমি কাউকে দমিয়ে রাখবো আমার ক্ষমতা দিয়ে, আমার শক্তি দিয়ে। কিন্তু আমি সৎ, এটা আমি জানি। অ্যান্ড আমার যত কর্মীরা আছে, আমার সাথে সহকর্মীরা, সবাই আমি জানি যে এই ব্যাপারে একমত হবে। সো আমার পাওয়ারই এতটুকু যে আমি সবসময় সত্যি কথা বলি, আমি স্ট্রেইট কথা বলি। তো যদি কোনো ভেজালই থাকতো, চমক কেন এতদিন পর্যন্ত এটা নিয়ে ক্লেম করলো না? আমার তো ওই ক্ষমতাও নেই যে আমার যে ক্ষমতা দিয়ে আমি ওকে দমিয়ে রাখবো। কেন বললো না? এখন যখন ওর এগেনস্টে এতগুলো কথা আসলো, এখন কেন এই জিনিসটা নিয়ে কথা বললো? আমাদের আর্টিস্টদের কি আছে? আমরা বিদেশে দেখা যায় একজন অ্যাক্টরের প্রাইভেট জেট থাকে, বিদেশে দেখা যায় যে একজন অ্যাক্টরের একটা বিশাল বড় বিচের ভিতরে নিজের বাড়ি আছে, নিজের মেনশন আছে। আমাদের বাংলাদেশের কোন অ্যাক্টরটার এটা আছে? বিদেশে গাড়ি থাকে লেম্বরগিনি, তারা গাড়ি চালায় হচ্ছে গিয়ে হ্যামার। হ্যাঁ, তো এত দামি দামি লিমুজিন চালায় তারা। তাদের এক একটা গাড়ি আমাদের বাসের 3টা বাসের সমান, ভিতরে সব ধরনের। আমাদের আর্টিস্টদের তো এগুলো নেই, বাংলাদেশে নেই। তো আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য কেন কাজ করছি? আমরা অবশ্যই টাকার জন্য না। যখন রাস্তায় নামি, 2টা মানুষ আমাদেরকে দেখলে খুশিতে কেঁদে দেয়। সেলফি নিতে গিয়ে দেখি তাদের হাত কাঁপে, এসে জড়িয়ে ধরে, আন্টিরা এসে মাথায় হাত বুলিয়ে দেয়, দোয়া করে। তো একজন যে কোনো সেক্টরের একজন মানুষ, উনি যে কোনো জব করেন বা বিজনেস করেন, উনি যখন রাস্তায় নামেন আর আমরা একজন শিল্পী যখন রাস্তায় নামি, 2টার সিনারিও পুরো আলাদা। ওই যে সম্মানটা পাই, এটার জন্যই তো আসলে এত কষ্ট করা। কেউ কি জানে যে আমরা কখন সেটে ঢুকি, কখন সেট থেকে বেরোই? কখনো কখনো কল টাইম থাকে সকাল 8টায়, সেই শুটিং শেষ হয় পরের দিন সকাল 8টায়। কই, এটা নিয়ে তো আমরা নিউজ করাই না, এটা নিয়ে তো আমরা কখনো কমপ্লেন করি না যে এতক্ষণ কেন আমাকে কাজ করানো হচ্ছে। কারণ এই কাজটুকুর বিনিময়ে আমি একটা সম্মান পাই, আমি কিছু ফ্যান্স পাই যারা আমাকে পাগলের মতো ভালোবাসে। তো চমক আমার ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে আক্রমণ করেছে, আমার সম্মান নিয়ে সে কথা বলেছে, আমার এই ফ্যান্সদের সামনে আমি যেন মুখ দেখাতে না পারি এই ধরনের একটা স্টেপ নিয়েছে। তো আমার কথা হচ্ছে, এরকম যদি হয়েই থাকে, আগে কেন সে
ডিরেক্টলি প্রশাসনের কাছে গেল না এসব সব কিছুর প্রুফ নিয়ে, সেখানে হঠাৎ করে বাজে একটা কথা বলে দিল এতদিন পরে এসে যখন তার উপরে দোষ হলো। আই নিড টু নো, আই ওয়ান্ট টু নো। ইটস আ লাই। হ্যাঁ, এটা শুধু মিথ্যা না, এটা একটা ভয়ঙ্কর মিথ্যা। হ্যাঁ, এটার এগেনস্টে তো আমি অনেকগুলো কথা বললাম। অ্যান্ড বাংলাদেশে যেরকম প্রশাসন ইনভেস্টিগেট করতে পারে সেভাবে সাংবাদিকরাও ইনভেস্টিগেট করতে পারে। তো ক্ষমতা আপনাদের হাতেও আছে। সো আপনারা আমার ওই সেটের আরও 20 জন মানুষ, 40 জন মানুষ, বা আমি এটা বলতে পারি আপনি পুরো ইন্ডাস্ট্রির সাথে কথা বলে দেখেন যে আমি আরও যখন সেটে যাই আমার বিহেভিয়ার আমার কো অ্যাক্টরদের সাথে কেমন থাকে, আমার বিহেভিয়ার আমার সিনিয়র অ্যাক্টরদের সাথে কেমন থাকে, আমার বিহেভিয়ার আমার ডিরেক্টরদের সাথে, আমার সিনেমাটোগ্রাফারদের সাথে, আমার পুরো টেকনিক্যাল টিমের সাথে কেমন থাকে। আমাদের যেটা হয় যে একটা সংগঠন যখন থাকে তখন যে কোনো ক্রাইসিস মোমেন্টে সংগঠন সবসময় বলে যে নিজেদের ভিতরে জিনিসটা সলিউশন করার। আর নিজেদের ভিতরে যখন ব্যাপারটা সলিউশন আনা যায় তখন গিয়ে ব্যাপারটা বাইরে জানানো। কারণ ম্যাক্সিমাম সময় যেটা হয় যে বাইরে কথা বলতে গিয়ে জিনিসটা অনেক বড় হয়ে যায়। যেমন আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি এসে এখন এসব ব্যাপারে স্টেটমেন্ট দেই, আমি সংগঠনের পক্ষেই ছিলাম। কিন্তু আমি দেখলাম হঠাৎ করে একটা নিউজ পপ আপ করলো আমার ফেসবুক নিউজ ফিডে, যেখানে লেখা ছিল যে আমি বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চেয়েছি চমকের। হ্যাঁ, তো এখন যেহেতু নিউজটা স্প্রেড হয়ে গেছে ন্যাশনালি, হ্যাঁ, সো এখানে এখন আমি যদি বোবা হয়ে থাকি আমার মনে হচ্ছে যে আমার ফ্যান্সরা সবাই ভুল বুঝবে যে আমি হয়তো এমন কিছু করেছি এই জন্য আমি চুপ। অ্যান্ড আমার তো পরিবার আছে, আব্বা আছেন, বোন আছেন। হ্যাঁ, সো আমার পরিবারের সব নারীরা, আমার তো তাদের সাথেও মানে চোখে চোখ রেখে কথা বলতে হয়। সো মানে এইটা খুবই বাজে একটা কাজ হয়েছে। আমি একজন শিল্পী, এই জন্য এখন পর্যন্ত কোনো প্রশাসনের সাহায্য নিয়ে আমি এখন পর্যন্ত এটাতে কোনো মামলাতে যাইনি বা মানহানি মামলা করিনি। কিন্তু আমি সংগঠনের কাছেও এই ব্যাপারটা আমি তুলে ধরেছি, আমি সবার কাছে এই ব্যাপারটা তুলে ধরেছি। আমার মনে হয় যে এটার একটা শক্ত বিচার হওয়া উচিত। যেহেতু আমি সংগঠনের কাছে বিচার দিয়েছি তার মানে আমি সংগঠনের প্রতি আস্থা রাখি। তো আমার মনে হয় যে সংগঠনের বিচারটা আমি আগে শুনবো। হ্যাঁ, যে সংগঠন এটার বিচারটা কিভাবে করেন, এরপরে গিয়ে আমি আমার সিদ্ধান্তটুকু জানাবো। দেখেন, পৃথিবীতে সবথেকে বড় সম্পর্কটাই বন্ধুত্বের। হ্যাঁ, ধরেন আপনি অনেক জায়গায় শুনবেন যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক কিন্তু সেই ছোটোবেলা যে বন্ধু থাকে একদম দেখবেন যে আপনার শেষ বয়সে সেই বন্ধুই থাকে। আরেকটা মজার বিষয় হচ্ছে গিয়ে ধরেন বন্ধুর সম্পর্কটা একটা ভ্যাস্ট ব্যাপার। আপনি আপনার মাকে অনেক কথা বলতে পারেন না, আপনি আপনার বাবাকে অনেক কথা বলতে পারেন না, আপনি আপনার বোনকে অনেক কথা বলতে পারেন না, আপনি আপনার বউকে অনেক কথা বলতে পারেন না, বউ হাজব্যান্ডকে বলতে পারে না, কিন্তু বন্ধুকে কিন্তু আমরা সব কথা বলতে পারি। তো বন্ধুর থেকে তো বেশি কোনো সম্পর্ক আসলে এক্সিস্টই করে না। আর থাকলো ব্যাপার যে আমি তার কাছে কোনো অশালীন কোনো প্রস্তাব তার কাছে রেখেছি কিনা, বা আমি তাকে কোনো বাজে প্রস্তাব দিয়েছি কিনা, সেক্ষেত্রে আমি বলবো স্ট্রেইট নো, আমি এটা তাকে দেইনি। এটা একটা মিথ্যা কথা, এটা একটা মিথ্যা অপবাদ।